This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা নিউজ টপ 9 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা খবর দিই আপনাদের। ছত্তিশগড়ের বিজাপুরে মাটির নিচে অস্ত্র ভান্ডারের হদিশ। শুধুমাত্র অস্ত্র নয়, মাওবাদীদের ডেরায় উদ্ধার আইইডি তৈরির সরঞ্জাম। কথা বলবো সিজার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানবো। সিজার, দেখো, আমরা জানি যে গত প্রায় 48 ঘন্টা ধরে ছত্তিশগড়ের বিজাপুরে প্রায় 3000 যৌথ বাহিনীর জওয়ানরা তারা মাওবাদীদের সঙ্গে একটি এনকাউন্টারে যুক্ত ছিলেন এবং সেখানে 12 জন মাওবাদীর মৃত্যু হয় এবং সেই অপারেশন সেরে ফেরার পথেই একটি নদীর ধারে, পাহাড়ি নদীর ধারে একটা বাংকার পাওয়া যায় এবং সেই বিশাল বাংকারের মধ্যে প্রচুর পরিমাণ অস্ত্র যেমন উদ্ধার হয়েছে, তার পাশাপাশি প্রচুর যন্ত্রপাতি পাওয়া গেছে যেগুলো অস্ত্র তৈরি এবং অস্ত্র মেরামতির কাজে ব্যবহার হয় এবং আইডি তৈরির প্রচুর সরঞ্জাম পাওয়া গেছে। মাওবাদী দমনের ক্ষেত্রে এই ধরনের মাটির নিচে এই ধরনের বাংকার উদ্ধার কিন্তু এই প্রথম এবং এটা মাওবাদীদের গোপন অস্ত্র ভান্ডার এবং কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে মনে করছেন পুলিশ কর্তারা। বেশ, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সিজার তোমায়। এদিকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা ও খুনের চেষ্টার ঘটনায় চার্জশিট জমা। আলিপুর আদালতে চার্জশিট জমা করেছে পুলিশ। পুলিশের হাতে ধৃত গুলজার, ফুলবাবু, যুবরাজ, মোহাম্মদ আহমেদ ও ছোট্টুর বিরুদ্ধে চার্জশিট। সূত্রের আর কি খবর পাওয়া যাচ্ছে জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে গত 15ই নভেম্বর যে হামলা এবং তাকে খুনের চেষ্টার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে কিন্তু বেশ কয়েকজনকে, শার্প শুটার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা এবং গত পরশু এই মামলার পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতে পুলিশের তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি যে গুলজার, ফুলবাবু, যুবরাজ, ছোটু সহ বেশ কয়েকজনের নামে কিন্তু চার্জশিট পেশ করা হয়েছে। কিন্তু তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ যে 3 জনকে এখনো পর্যন্ত এই মামলাতে ফেরার হিসাবে যে চার্জশিট পুলিশের তরফ থেকে জমা করা হয়েছে, সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে 3 জনকে কিন্তু ফেরার দেখানো হয়েছে এবং এদের বিরুদ্ধে কিন্তু আর্মস অ্যাক্ট সহ একাধিক ধারায় চার্জ জানা হয়েছে এবং ইতিমধ্যেই গত পরশু সেই চার্জশিট পুলিশের তরফ থেকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ সুপ্রিয়। পুরুলিয়ার বান্দোয়ানে বাঘের উপস্থিতি স্পষ্ট, মিলেছে পায়ের ছাপ। বাঘের ভয় রাত পাহারা শুরু হলো ভাড়ারি পাহাড় সংলগ্ন কেন্দাপাড়া গ্রামে। গতকালই এলাকায় উদ্ধার 3টি গরুর আধ খাওয়া দেহাংশ। তারপর থেকে আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। লাঠি হাতে আগুন জ্বালিয়ে চলছে রাত পাহারা। দিচ্ছি এই বাঘের ভয়ে, এই যে বাঘ এসেছে তো এই জন্য। কোথায় আছে বাঘ? বাঘ এই যে আমাদের ভাড়ারে পাহাড়ে। বাঘ তার কাছে ঢুকছে এখানে বাড়ি তাড়ি দিকে, তার জন্য কাল রাত্রে হ্যাঁ মাঝপাড়া দিকে হ্যাঁ ঢুকেছিল, তাই ওখানে পাহাড়ও দিয়েছি। রাত্রে সারা রাত ছিলাম। এদিকে মালদায় গিয়ে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারকে সুবিচারের আশ্বাস দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা বলার পরে জেলার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সার্কিট হাউসে ডেকে পাঠান ডিজি। প্রায় আধ ঘন্টা কথা হয় দুজনের মধ্যে। জেলায় সম্প্রতি ঘটে যাওয়া পরপর 2টি খুনের ঘটনাতেই পুলিশ ভালো করছে বলে দাবি ডিজির। কয়েকদিনের ব্যবধানে মালদায় দুজন তৃণমূল নেতা খুনে উত্তাল বাংলা। দুলাল সরকার, হাসা শেখকে খুন ও বকুল শেখকে খুনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মালদায়। দুলাল খুনে গ্রেফতার হয়েছেন দলেরই নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। হাসা শেখকে খুন ও বকুল শেখকে খুনের চেষ্টার ঘটনাতেও উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে মালদায় যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কথা বলেন পুলিশ সুপার সহ অন্য আধিকারিকদের সঙ্গে। এরপরই ডাকা হয় দুলালের স্ত্রী চৈতালি সরকারকে। তার সঙ্গে কথা বলেন রাজীব কুমার। দুলাল খুনের তদন্ত ভালোভাবেই চলছে, দাবি ডিজি। পুলিশ কেসটা ভালোভাবে দেখছে, কেস হয়েছে, ওরা তদন্ত করছে ঠিকভাবে। ওরা
প্রোগ্রেস করছে অ্যান্ড বাকি যে কেসের ডিটেলস আছে এসপি সাহেব বলবেন আপনারা। চৈতালি সরকারকে ডেকে পাঠানো হয় এবং তার সাথে চৈতালি সরকার মানে দুলাল সরকারের স্ত্রী তিনি যখন আসেন এবং তিনি ডিজির সাথে কথা বলেন এবং সেটা পুলিশ সুপারের যে অফিস পুলিশ অফিস সেখানে কিন্তু তার সঙ্গে কথা হয় এবং দীর্ঘক্ষণ প্রায় আধ ঘন্টা ধরে তার সঙ্গে কথা হয়। তারপরে তিনি বেরিয়ে যান এবং সেখানে তিনি কোনো মন্তব্য করতে চাননি। দুলাল খুনের পর বিস্ফোরক অভিযোগ করেছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন মালদা সার্কিট হাউসে তাকে ডেকে কথা বলেন ডিজি। যদিও কৃষ্ণেন্দু নারায়ণের দাবি দুলাল সরকারের খুনের বিষয়ে কোনো কথা হয়নি। আমি এসছি মূলত পৌরসভার যে যানজট, পার্কিং, আদার্স বেনিফিট, সিসি ক্যামেরা আরও বেশি লাগিয়ে দেওয়া শহরে, এইসব নিয়ে কানুনি আইটিরও সেক্রেটারি। তো ন্যাচারালি আমি এগুলোই কথা বলতে এসছি। উনি সিরিয়াসলি বললেন আমি এগুলা করবো। দুলাল সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। শুক্রবার বিকেলে ইংরেজবাজার ব্লকের মহদীপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন রাজীব কুমার। সেখানে কথা বলেন রফতানিকারক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। এছাড়া মহদীপুরে কর্তব্যরত বিএসএফ এর পদস্থ কর্তাদের সঙ্গেও সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য, TV9। কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে অবশেষে গ্রেপ্তার জাকির শেখ। তৃণমূল কর্মী হাসা শেখ খুনের 3 দিন পর গ্রেপ্তার অভিযুক্ত দলেরই ব্লক সভাপতি ঘনিষ্ঠ জাকির শেখ। কালিয়াচক থেকে গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল কর্মী জাকির শেখ। হামজার পর এবার জালে জাকির। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি পুলিশের। পরে খবরে আসি। জিটিএ-তে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। এফআইআরে পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিনয় তামাং, প্রান্তিক সহ 7 জনের নাম থাকলেও তাদের একবারও কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। যা রিপোর্ট দিয়েছেন তাতে শুধু ঘটনার বর্ণনা, তদন্তের অগ্রগতি কোথায়? মামলার পিটিশন বাতিল করার আবেদন করুন, তদন্তের প্রয়োজন হবে না। রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা হাইকোর্টের। সময় এসেছে এবার পদক্ষেপ নিতে হবে, আদালত চাপ না দিলে কিছুই হবে না, মন্তব্য বিচারপতির। এদিকে স্যালাইন বিতর্কে সরকার ফার্মাসিউটিক্যাল যোগ নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। জাল ওষুধ তৈরির জন্য চোপড়ায় সংস্থাকে জমি, সংস্থা থেকে মাসে 2 লক্ষ টাকা করে নেয় স্থানীয় শাসক নেতারা, অভিযোগ বিরোধী দলনেতার। সরকারের সঙ্গে এই কোম্পানির মৌ হয়েছে যে তারা যদি পশ্চিমবঙ্গে এই কারখানা স্থাপন করেন ওদের কাছ থেকে সেই লাইনটা নেবে। এই জাল ওষুধ তৈরি করার জন্য ইসলামপুরের চোপড়াতে ওদেরকে জমির ব্যবস্থা করে এবং প্রতি মাসে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ওখানে চোপড়াতে ওখানকার এমএলএ, ওখানকার যারা কর্তা ব্যক্তিরা আছে কারখানা থেকে এসে 2 লক্ষ করে টাকা নিয়ে যায়। 1,99,000ও নয়, 2,01,000ও নয়, 2 লক্ষ করে টাকা প্রত্যেক মাসে লোকাল টিএমসিকে মান্থলি দিতে হয়। চোপড়ার টিএমসি এমএলএ নেতারা তারা ওখানে এনজয় করে। আমি নোয়িং ফুললি ওয়েল এবং খুব দায়িত্ব নিয়ে আমি এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ সিআইডি আসার কারণ এভিডেন্স ডিস্ট্রয় করা, যাতে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা যদি ক্রিমিনাল অফেন্স পান, কোর্ট কি করবেন আমরা জানি না, সিবিআইকে দিয়ে দেন পরে, যাতে কিছু না পান লাইক আরজিকর। সরকারের গাফিলতি ডাক্তারদের উপর চাপানো হচ্ছে। স্যালাইন বিতর্কে দাবি তিলোত্তমার পরিবারের। আরজি করে জাল ওষুধে মৃত্যু রোগীর, এটাও মেয়ের মৃত্যুর কারণ হতে পারে, দাবি তিলোত্তমার বাবার। যে সরকারের দোষ সেটা ডাক্তারদের উপরে চাপানো হচ্ছে। আমার মেয়ের চেস্ট মেডিসিনে যে ছিল, চেস্ট মেডিসিনেও এমন অনেক ওষুধ ছিল যার জন্য পেশেন্ট মারা যেত। আমি চ্যালেঞ্জ করতে পারি এবং বিপি একটা পেশেন্টকে সেই ওষুধ দিয়ে মেরে ফেলেছে। আমি এসে বলেছি। কি বলেছিল? একটা পেশেন্টের এমন অবস্থা যে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে, হসপিটালের পেশেন্ট খুব গরিব ছিল, হসপিটালে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে মানে মনে হয় সমস্ত শরীরে র্যাশ উঠে গিয়ে পুড়ে যাওয়ার মতন হবে। 3 দিন পরে মারা গেছে পেশেন্টটা। এটা বলতো মেয়ে? হ্যাঁ, মেসে বলেছিল। এটাই কি কারণ? এটাও হতে পারে। কি হতে পারে? এটাই আমার মেয়ের মৃত্যুর কারণ হতে পারে। এবং এই পেশেন্টটা নিয়ে মেডিকেল বোর্ডও বসেছিল। এই তো মানে পেশেন্ট মৃত্যুর জন্য তারা দায়ী না, স্যালাইনই দায়ী। বিশেষজ্ঞ কমিটি তো সেই রিপোর্টই দিয়েছে, কিন্তু সেটাকে ঢেকে দিয়ে ডাক্তারদের উপর কোপ মেরে সবাইকে দেখিয়ে দেওয়া হচ্ছে এই ডাক্তাররা গাফিলতি করে। যে মানুষকে কদিন চুপ করিয়ে রাখবেন, মানুষ মুখ খুলবে। চাপা দেওয়া মানুষকে তো বিপদে চালিত করতে হবে যাতে আন্দোলন না করে, বিরুদ্ধে না যায়।
আপাতত পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছে না মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ 6 ঘন্টা বৈঠকের পর জানালেন জুনিয়র ডাক্তাররা শনিবার থেকে চলবে আংশিক কর্মবিরতি। রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই কথা মাথায় রেখে আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত। তবে অবস্থান বিক্ষোভের মাধ্যমে সাসপেনশনের প্রতিবাদ চলবে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এখনো অবধি সেটা আংশিকভাবে চলছে এবং আমরা আলোচনার মাধ্যমে সেটা পূর্ণতার দিকে হয়তো নিয়ে যাব। আমাদের সিনিয়র ডাক্তারবাবুদেরও এই ব্যাপারে মানসিক প্রস্তুত হতে খানিকটা তো সময় লাগবে, তো সেই সময়টার জন্যই আমরা এখনো আমাদের সিদ্ধান্তটাকে নিয়ে বিবেচনা করছি, আলোচনা করছি এবং আমাদের ফাইনাল ডিসিশন আমরা আপনাদের জানাবো। ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি বিকজ অফ এখনো অনেক পেশেন্ট ওয়ার্ডে আছে যেগুলো আমাদের আন্ডারে ভর্তি হয়েছে, আমরা ভর্তি করেছি, তাদের ট্রিটমেন্ট দিতে আমরা বাধ্য মানবিকতার খাতিরে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, এর প্রতিবাদে সুর চড়ালো দেশ বাঁচাও গণমঞ্চ। বাংলার মতো একই অবস্থা অন্য বিজেপি বিরোধী রাজ্যগুলিতেও। সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ জানালো দেশ বাঁচাও গণমঞ্চ। 17 জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা নিজেদের পরিস্থিতির কথা তুলে ধরেন। নিজের স্বপ্নদর্শী ব্রেন চাইল্ড জয়া সংস্কৃতির উন্মোচন করলেন জয়া কিশোরী। বহু প্রত্যাশিত প্ল্যাটফর্ম জয়া সংস্কৃতির আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো। এর নেপথ্যে আধ্যাত্মিক গাইড ও লাইফস্টাইল প্রশিক্ষক জয়া কিশোরী। প্ল্যাটফর্মটি কেবলমাত্র একটি ওয়েবসাইট নয়, এর লক্ষ্য জ্ঞান, মানসিক ও শারীরিক সুস্থতা, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক সমৃদ্ধি গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া। জয়া সংস্কৃতি ভারতের ঐতিহ্য সঙ্গে পুনরায় সংযোগ করতে নতুন উদ্যোগ নিয়েছে।